ছেলে জাতি তার হাতে তার জীবন তার ইতিহাস সবকিছু ছিন্নভিন্ন হয়ে গেছে। এই লেখা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তার উপর রহম করুন, আমিন। আল্লাহ তাকে তার একান্ত খাস বান্দী হিসেবে কবুল করুন, আমিন। জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। বুক ভাঙা, হৃদয় ভাঙা তার মা বাবা, ভাই বোন এবং আপনজনকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, আল্লাহর জন্য সবর করতেই হবে, কিন্তু সবর করাটা এই ক্ষেত্রে বড়ই কঠিন। একটা বাচ্চা গোলাপ ফুলের মতো শুধুমাত্র আপেলের মুখ খুলে বের হয়েছে, ফুটে উঠে শশী বাচ্চা, মা বাবার চোখের সামনে থেকে এই বাচ্চাটাকে ছেড়ে নেওয়া হয়েছে। এই মা বাবার জন্য বুক ধরানো, মন ধরানো খুবই কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সকলের সিনার উপর তার রহমতের হাত বুলিয়ে দিন, আমিন। নফর যে কাজটি করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে তার দুনিয়া বেঁচে থাকার অধিকার নেই। তাকে দুনিয়া থেকে তার প্রাপ্য নিয়ে বিদায় নিতে হবে। এরকম তাহলে লম্পটের দৌরাত্ম বেড়ে যাবে। আমরা লজ্জিত জাতি হিসাবে। এখানে হয়েছে মাইমান, ঢাকায় হয়েছে রামিসাদ, এই ধরনের তামিমা এবং রামিসা তাদের আত্মচিন্তা, জীবন আলো নিভে যাওয়া আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। জাতি হিসাবে আমরা লজ্জিত। আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদের ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি। আমরা আবার বড় বড় কথা বলি, আমরা ধমকের সুরে কথা বলি। আমাদের কারো কারো আচরণে মনে হয় যে আমরা শুধু দুনিয়া না আসমানকেও শাসন করার সামর্থ্য রাখি। দুনিয়া আসমান শাসন করার একক এখতিয়ার হচ্ছে দুনিয়া এবং আসমানের যিনি মালিক, সে রব্বুল আলামিন। দেশের ক্ষমতায় কেউ গেলে তার বিনয়ী হওয়া উচিত, দেশের মানুষের দায়িত্ব নেওয়া উচিত। ক্ষমতায় যাওয়ার মানে হচ্ছে পরে মালিক গুলো ওভাবে সামনে চকিদার তাকে পাহারা দেবে, আমরা চকিদার, আমরা পাহারাদার। কিন্তু পাহারাদারদের হাত পা মাঝে মাঝে মালিকের মতো হয়ে যায়। তারা দেশবাসীকে তাদের ভাড়া দিয়ে মনে করে আর নিজেকে তারা মালিক মনে করে। আমরা এটা নিন্দা জানি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপ্রিটদেরকে বুঝে বের করে আইনের আওতায় আনা। আইন মন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। এত বড় অপকর্ম যাকে দেখা করে এই লম্পটের সাথে তার আপনজনরা জড়িত বলে সবাই বলছে, এবং সবার মুখে যে কথা আসে এটা মিথ্যা হতে পারে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা বাংলাদেশের যেখানে পালিয়ে থাকুক তাদের পাকড়াও করে আইনের আওতায় আনা উচিত। তাহলে ভবিষ্যতে কোন লম্পট কিংবা লম্পটের সহযোগী হওয়ার দুঃসাহস কারণ এই বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। 28 দিন হয়ে গেল, এত বড় চাঞ্চল্যকর একটা ঘটনা সারা দেশকে নাড়ালো, দুনিয়ার মানুষ কাঁদলো, কিন্তু এখন পর্যন্ত একটা চার্জশিট হলো। আমরা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছে, এলাকা কি সিটি কর্পোরেশনের বিতরণ পাই। আমি মেট্রোপলিটন কমিশনার যিনি আছেন তার প্রতি আমি অনুরোধ করবো এবং জনতার সামনে প্রমাণ করতে হবে যে তারা তাদের কাজে আন্তরিক। যদি এই দায়িত্ব তারা পালন করেন তাহলে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে তারা জনগণের সহযোগিতা এবং দোয়া পাবেন। কিন্তু যদি এই দায়িত্ব তারা পালন না করেন তাহলে এখানে তাদের থাকারও কোনো দরকার। আপনি রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন,
তাহলে আপনি থাকবেন, আপনি দায়িত্ব পালন করবেন না, আপনি থাকবেন কেন? আমাদের দেশে মামা খালুর টেলিফোনে অনেক কিছু হয়, অবৈধ লেনদেনের মাধ্যমে অনেক কিছু হয়। আমরা কোনো কিছু শুনতে চাই না, আমরা সোজাসুজি দেখতে চাই এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাদের উপর অবিচার করা হবে এটাও চাই না। আমরা নিশ্চিত এদের সাথে ন্যায় বিচার করে এদের কেউই দুনিয়া বেঁচে থাকতে পারবে না। কেউ করেছে আর কেউ বিচার করেছে। আমি গ্রামবাসীকে অনুরোধ করবো, আপনারা বিভিন্ন ফ্যামিলিটার পাশে থাকবেন। এই ফ্যামিলিটাকে আজকে দেখলাম, দেখাতে তাদের কিছু কথা শোনার সুযোগ নিলাম। আমার কি কর্তব্য এটা বুঝার চেষ্টা করি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এবং আমাদের সংগঠন আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ আমরা আমাদের কর্তব্য না, তাদের কপাল বদলানোর দায়িত্ব আল্লাহ তাআলার, আমরা পারবো না, কিন্তু তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের। এই দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমরা লোক দেখানো কোনো কিছু করতে চাই না, তাদের জন্য ভালো কিছু করতে পারলে আমরাই কৃতজ্ঞ। তারা আমাদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন। আপনারা দোয়া করবেন। বাংলাদেশের যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমরা চেষ্টা করি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে মানুষের পাশে দাঁড়িয়ে বলতে যে আপনার এই বিপদে আমি একজন। আমি আপনার বিপদ দূর করতে পারবো না, কিন্তু আপনার কষ্টের ভাগ নিতে এসেছি। আমরা সেই কষ্টের ভাগ নেওয়ার জন্য এখানে এসেছি, তাদেরকে সম্মানিত করার জন্য আসি নাই, নিজে সম্মানিত হতে এসেছি। যদি তারা আমাদের জন্য একটা আল্লাহ দরবারে দোয়া করেন কোনো কারণে, আমাদের কোনো কিছুর কারণে, এটাই আমাদের চরম পাওনা হবে ইনশাআল্লাহ। আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ করবো, এই পরিবারটাকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম, আপনারা তাদেরকে দেখে রাখবেন, আপনারা খেলে তাদেরকে খাওয়াবেন, আপনারা পড়লে তাদেরকে পড়বেন, তাদের নিরাপত্তার দিকটা আপনারা দেখবেন। কারণ একটা লড়াই এখন শুরু হয়েছে, এই লড়াই অসম লড়াই। এই অসম লড়াইয়ে আপনারা যদি তাদের পক্ষ নেন, ন্যায়ের পক্ষ নেন, তারা জিতবে ইনশাআল্লাহ। আইনগত দিক থেকে আদালতে আমাদের পক্ষ থেকে বিচারিক নিম্ন আদালত এবং উচ্চ আদালত সকল জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আর কোনো মা চোখের পানি ফেলে না বলুক যে আমার বাচ্চা তো ফেরত পাবো না, আমি আমার বাচ্চার বিচার চাই। আমি তার বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনি বিচার চান কিনা, তিনি বলছেন কার কাছে বিচার চাই। অসহায়ত্ব প্রকাশ করেছেন। কেন? বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই বলেই তিনি কথা বলেছেন। আইন প্রয়োগকারী সংস্থার উপরে আস্থা থাকলে তিনি এই কথা বলতেন না। আমরা সেই বাবাকেও কালকে কথা দিয়েছি যে আপনার পাশে আমরা আছি এবং আপনার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের যেখানেই মানুষ মজলুম হবে সেখানেই আমরা হাজির হবো ইনশাআল্লাহ। আমরা কে নিয়ে হাজির হবো জানি না, কিন্তু আমরা এক গ্রুপ গরব নিয়ে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। এটাই আমাদের দুটি, কারণ আমরা মানুষ, মানুষের প্রতি মানবতা দেখানো আমাদের দায়িত্ব। এটা খুব দয়ানক। সমাজের মজলুমদের হক আমাদের, মজলুমের পাশে আমরা সবাই দাঁড়াবো। আমরা মানে জামাত ইসলামী না, আমরা মানে আমরা সবাই। আল্লাহ যাদেরকে মানুষ হিসাবে পয়দা করেছেন আমরা সবাই। এখানে দল নাই, ধর্ম নাই, এখানে মানবতা। ধর্ম নাই মানে এই না যে আমার ইমান আমি শেষ করে দিচ্ছি। আমরা দেখো না এই মজলুম লোকটা কোন দলের কোন ধর্মের, আমরা দেখবো তিনি একজন মানুষ। এতটুকুই আমাদের বিবেচনার জন্য কর্তব্য নির্ধারণের জন্য যথেষ্ট। এর বাইরে কিছু দরকার নেই। এখানে সরকারের বিভিন্ন মন্ত্রী আছেন, আমার দুই ছোট ভাই। আমি তাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে। আসনের এমপি তিনি একজন মন্ত্রী, তার দায়িত্ব আমাদের চেয়ে বেশি। আমি তাকেও কথা দিচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে তিনি যেখানে থাকবেন আমার সহযোগীরা কাজ সেখানে তার সাথে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তিনিও যদি কোনো অন্যায়কে প্রশ্ন দেন ছোট হিসাবে আমি তাকে ছাড় দিয়ে কথা বলবো, আমি তার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবো। আমি দেখতে চাই প্রতিনিধি হিসাবে, নির্বাচিত প্রতিনিধি হিসাবে তিনি তার দায়িত্ব পালন করছেন এবং এটা কোথায় হয়েছে আমরা দলের মধ্যে বিচার করি। এই জন্য আমরা চাই প্রধানমন্ত্রী যেভাবে রাস্তার ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রাস্তার বিচার সম্পন্ন হবে। আমরা চাই যে এইরকম একটা ঘোষণা আগামী 15 দিনের মধ্যে আইনের বিচার সম্পন্ন প্রধানমন্ত্রী আন্দোলন করবেন এবং অবশ্যই এর জন্য তিনি দোয়া পাবেন। আবার ঘোষণা দিয়ে বসে থাকলেন কাজ হবে না, ওই ঘোষণা আমরা চাই। যে ঘোষণা দিবেন সেই ঘোষণা বাস্তবায়ন করতে হবে। আমরা তাদের কাছ থেকে এটাই কথা থাকি। আমরা আলহামদুলিল্লাহ ফ্যামিলির
পাশে আপনাদের সাথেই থাকবো, আপনারাও থাকবেন, আমরাও থাকবো ইনশাআল্লাহ। এই ফ্যামিলি মর্যাদা নিয়ে তারা তাদের নিরাপত্তা নিয়ে কিভাবে বেঁচে থাকে সেই চেষ্টা আমরা করে যাবো সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। এই অসময়ে আপনারা কঠিন রোদের মধ্যে এখানে চলে এসেছেন, আমাদের মিডিয়ার বন্ধুরা এসেছে, এলাকার জনগণ এসেছেন, মুরব্বীরা এসেছেন, আবার বৃদ্ধ বন্ধুরা এসেছেন। আমার বিশেষ করে মুখে আমার হাসি ছিল, মুখে আমার কান্না ছিল যখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। ওই 5 মাস সমবয়সী বাচ্চারা যখন আওয়াজ করছিল, দাবি করছিল, 5 মাসের ছবি চোখে দেখার পরে স্বাভাবিকভাবেই চোখের পানি ধরে রাখা সম্ভব হয়। আল্লাহর দরবারে দোয়া করি আজ এই মাসুম বাচ্চারা তাদের মাহিমার জন্য রাস্তায় নেমে যে আওয়াজ দিয়েছে সেই আওয়াজের মাথায় আবেদন পৌঁছে যায় এবং এই আওয়াজের বাস্তবায়ন যেন প্রিয় সিলেট পাশে এবং দেশ পাশে দেখতে পায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া এখন দেখেন এটা তো হইলো জনগণের পার্লামেন্ট। আমার একটা পার্লামেন্ট আবার আছে 7 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। একটা সুযোগ আমি পাবো সেখানে যদি আমি হায়াতে বেশি থাকি, সেই দিন আমি আমার আজকে যদি দিয়ে দিই তাহলে এটা প্রিমেচুর ডেলিভারি হয়ে যাবে, ওই বাচ্চা বাঁচবে না। এই জন্য বাচ্চাকে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকতে দেন, এরপরে যখন এই বাচ্চা দুনিয়া আসবে ইনশাল্লাহ ভালো বাচ্চা হিসাবে আসবে। তো একটা কথা শুধু বলতে চাই, দেশ ভালো নেই, এত রক্ত এত জীবন ধারণ করে যা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার বিপরীতে এখন দেশ বলে গেলাম। কিন্তু আমরা এটাও বলে যাচ্ছি ওই সুদ যত ভয়াবহ হোক এই সুদের বিরুদ্ধে আমরা লড়াই করে সেখানে ব্যাপারে আমি সাথে সাথে কথা বলেছি, সবার আগে কথা বলেছি, আর তারা অনেকেই আমার টাইম লাইন ফলো করে, সেখানে গেলে পেয়ে যাবে। আমি স্পষ্টই বলেছি এটা জনগণের প্রতি সুবিচার করা হয়নি, এটা জনস্বাস্থ্য। পেট্রোল প্লেন এবং ডিজেলের কেরোসিনের দাম, ডিজেলের দাম বাড়েনি, কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে যাতাই। জনগণ সবাই গাড়ি চালায় না এবং সবাই ইন্ডাস্ট্রির মালিক না, কিন্তু জনগণ সবাই জিনিসপত্র কিনে খায়। ওই গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। অর্থাৎ ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই করের যন্ত্রণা সবার গাড়ি থাকে। একটু দরদ দিয়ে চিন্তা করা দরকার ছিল। এই যেমন গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে, আমার 1 মাসের ব্যবধানে আবার প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপরে আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্ক আউট করা যায় সেটা চিন্তা করতাম। এবং বিগত অধিবেশনে একটা কমিটি গঠন করা হয়েছে জ্বালানি ক্রাইসিস মোকাবেলার জন্য, সেই কমিটিতেও বিষয়টা আলোচনা করা যেত। আর কিছুই সরকার না করে তড়িঘড়ি করে পাশ হাটিয়ে কাজ করেছে, এটা আমরা মনে করি জনগণের সাথে একটা উদাহরণ। পার্লামেন্টের অধিকার পূর্ণ করা হয়েছে, সেখানে আলাপ করে এটা করলে তখন জনগণও বুঝতে পারবে কতটুকু করা দরকার। আর আলাপ যখন হতো তখন ন্যায্য কথা সেখানে আলোচনা হতো, সরকারও দায়িত্ব হতো ন্যায্যতার দৃষ্টিতে একটা চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিবে অথবা করে আসবে। কিন্তু তা কিছু না করেই তাও দেখবেন আবার জনগণ যাতে টের না পায় গভীর রাতে জনগণ যখন ঘুমিয়ে গেছে তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। এত ভালো কাজ দিনের বেলা করলেন না, তার মানে তারাও বুঝতে পারছেন যে এটা ভালো কাজ না। আমরা আমাদের প্রিয় দেশকে দেখে রাখতে চাই। আমরা বলতে আমরা 90% সদস্য যারা সংসদে আছে বিরোধী দলের নারী পুরুষ মিলে তারা, আমরা বলতে এই দেশের মালিক জনগণ। আমরা সবাই আমার দেখেন ইস্যুর ব্যাপার বাদে এগুলো সব দিয়া দিয়ে না। একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশে খুবই দুঃখজনক ভাবে নিতান্ত হাম হবে। এই যে হাম হবে এত পরিমাণ কিছু মারা যাচ্ছে আমাদের সিলেট তার জন্য কিছু মারা যাচ্ছে 62 কিছু মারা যাচ্ছে, সেক্ষেত্রে কি মানে কার দায় দেখেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা নেওয়ার দায়টা দেখে সবার দায়। ওনারাও চাইছে আসা 3 মাস হয়ে গেছে, অন্তর্বর্তী করে শুধু লাভ নাই। ওরা যদি টিকা কিনে না থাকে ওর ব্যাখ্যা ওরা দেবো কেন কিনে নাই, আর ওনারা 3 মাসে কি করেছেন তার ব্যাখ্যাও জনগণ জানতে চায়।
ওনারা তো হঠাৎ করে কোন থেকে উঠেন নাকি, ওনারা দেখে আসার সাথে সাথে হামের সমস্যা এর আগেই শুরু হয়েছে। এর মাঝেই প্রতিষেধক নিয়ে ইতিমধ্যে কাভারেজ দেওয়া দরকার ছিল, সেটা যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, দেওয়ার পরেও কিন্তু হাম হইতে পারে। সেটা পটেনশিয়াল যদি ড্রাগের কম থাকে হাম হইতে পারে। অনেক বাচ্চা তার শৈশব এগুলো সবই নিয়েছে কিন্তু তারও হাম হচ্ছে, হইলেও এটা কিন্তু হালকা গ্রেডে হচ্ছে, ওদের জীবন চলে যাচ্ছে না। কিন্তু যে বাচ্চাগুলো পায় নাই, আর আক্রান্ত হওয়ার সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে। দায় কার আছে এইটারও বিবৃতি স্পষ্ট ভাবে আমরা সংসদে জানতে চাইবো। তবে ওই রকম নয় যে এরকম তেলের বিবৃতি দেওয়া হয়েছিল যে বাংলাদেশে তেলের কোনো মজুদের অভাব নাই, আগের থেকে প্রতিদিন বিক্রি হয় বেশি। এরপরে যখন আমরা রাস্তায় নেমে দোকানিদেরকেও জিজ্ঞেস করলাম, পেট্রোল মালিক এবং যারা তেল সংগ্রহ করছে তাদেরকে, চিত্র পাইলাম সম্পূর্ণ ভিন্ন। সংসদে যখন চেপে ধরলাম তখন তারা স্বীকার করতে বাধ্য হলেন যে তেলের ক্রাইসিস আছে। মুখে মুখে কিছুই নাই, সব কিছু সোনা আর আপনার কি বলে ডায়মন্ডের নহর বসায় দেওয়া হচ্ছে। বাস্তবে কিছুই নেই, এমন আমরা শুনতে চাই। যা বাস্তব আছে তাই তুলে ধরতে হবে জনগণের সামনে। তখন সবাই মিলে আমরা পথ খুঁজবো যে এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে করা যায়। দেশ এবং জাতির পাশে দাঁড়ানোর দায়িত্ব একটা সরকারের নয়, সরকারের প্রধান দায়িত্ব কিন্তু বিরোধীরাও দায়িত্ব মুক্ত নয়, আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করতে চাই। কেউ আমাদেরকে এই দায়িত্ব পালন করতে না দিলেও আমাদের এই অধিকার আমরা আদায় করতে চাই।